আজ আমাদের সঙ্গে আছেন ইলন মাস্ক। মিস্টার ইলন মাস্ক, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজ আমরা আপনার ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করব, আর আমরা এটা জানতে চাইব যে মানুষ কার উপরে কাজ করবে। আপনি একবার বলেছিলেন যখন আপনি ছোট ছিলেন তখন আপনি 5টি বিষয়ের উপরে কাজ করতে চেয়েছিলেন, আর আজ যদি আপনার বয়সটা 22 বছর হতো তাহলে এমন কোন 5টি বিষয় থাকতো যার উপরে আপনি কাজ করতে চাইতেন? সবার আগে আমি এটাই বলবো, যদি কোনো মানুষ এমন কোনো কাজ করছে যে কাজের কারণে এই সমাজের মানুষের কোনো না কোনো উপকার হচ্ছে, তাহলে সেই কাজটাই হলো ভালো কাজ। আর এটা গুরুত্বপূর্ণ নয় যে সেই কাজটা সম্পূর্ণ পৃথিবীকে পরিবর্তন করে দেবে। যদি আপনি এমন কিছু তৈরি করেন যা মানুষের কাজে আসবে, সেটা যদি একটি ছোট গেম হয় অথবা ফটো শেয়ার করার ভালো কোনো মাধ্যম, যদি এর জন্য অনেক মানুষের অল্প একটু উপকার হয়, তাহলে সেটা হলো অনেক ভালো কাজ। আপনাকে সব কিছু পৃথিবী পরিবর্তন করার মতো তৈরি করতে হবে না, কিন্তু যদি আমি কথা বলি সেই সমস্ত বিষয়ের উপরে যা আগামীতে মানুষকে সব থেকে বেশি প্রভাবিত করবে, তাহলে সেটা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এআই এর বিকাশটা সঠিকভাবে হবে। এআই হলো এমন একটি জিনিস যেটাকে যদি ভুল দিকে নিয়ে যাওয়া হয় তাহলে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই কারণেই আমাদের খুবই মনোযোগ দিয়ে কাজ করতে হবে যাতে এআই এর ভবিষ্যৎটা ভালো হয়। দ্বিতীয় হলো জেনেটিক্স। যদি আমরা জেনেটিক্স অসুস্থতাকে ঠিক করতে পারি, যেমন ডিমেনশিয়া বা অ্যালজাইমার, তাহলে এটা খুবই ভালো হবে। তৃতীয় হলো আমাদের ব্রেন এবং টেকনোলজির মধ্যে কানেকশন। আজ আমাদের কাছে কম্পিউটার, মোবাইল এবং অ্যাপ্লিকেশন আছে যা আমাদেরকে অনেক বেশি শক্তিশালী তৈরি করে, কিন্তু আমাদের ব্রেন এবং এই ডিভাইসগুলোর মধ্যে স্পিড হলো অনেক কম। আর যদি আমরা এই স্পিডকে বাড়াতে পারি তাহলে অনেক কিছু পরিবর্তন হতে পারে। অনেক যুবক ছেলেরা আমাকে জিজ্ঞেস করে যে আমি পরবর্তী ইলন মাস্ক কিভাবে হতে পারবো। যদিও এটা তো ঠিক যে পরবর্তী ইলন মাস্ক আলাদা কিছুর উপরে কাজ করবে, কিন্তু যখন আপনি ছোট ছিলেন তখন আপনি এমন কি করেছিলেন যাতে আজ আপনি এত বেশি প্রভাব বিস্তার করতে পেরেছেন? আমি এটা কখনোই চিন্তা করিনি যে একদিন আমি এই সব কিছুর মধ্যে যুক্ত হয়ে যাব। কলেজের সময়ে আমি 5টি জিনিসের সম্পর্কে চিন্তা করেছিলাম: মানুষকে অন্য গ্রহে নিয়ে যাওয়া, অর্থাৎ মাল্টিপ্ল্যানেট ট্রাভেল; দ্বিতীয়ত সাস্টেনেবল এনার্জি; তৃতীয় হলো ইন্টারনেট; চতুর্থ হলো জেনেটিক্স; আর 5 নম্বর হলো এআই। ওই সময় আমার মনে হয়নি যে আমি এই সব কিছুর উপরে একদিন কাজ করব। কলেজে পড়ার সময় আমি ইলেকট্রিক গাড়ির জন্য আল্ট্রা ক্যাপাসিটারের উপরে কাজ করছিলাম। আমার মনে হয়েছিল এটা ব্যাটারির থেকে একটি ভালো অপশন হতে পারে। আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করতে গেছিলাম। আমার ফোকাস ছিল ইলেকট্রিক গাড়ির জন্য এনার্জি স্টোরেজ টেকনোলজির উপরে কাজ করা, কিন্তু এরপরে আমি ওই প্ল্যানটাকে স্টপ করে দিই। আর 1995 সালে একটি ইন্টারনেটের কোম্পানি শুরু করি, কারণ আমার মনে হয়েছিল কিছু টেকনোলজি এমন সময়ে আসে যখন ওই টেকনোলজি খুব দ্রুত বিকাশ হবে। আর আমি চাইছিলাম না আমি কেবল পিএইচডি করব আর ততদিনে এই সুযোগটা আমার হাত থেকে চলে যাবে। সত্যি বলতে আমার সম্পূর্ণ ভরসা ছিল না যে টেকনোলজির উপরে আমি কাজ করছি সেটা সত্যিই সফল হবে কিনা। আপনি পিএইচডি করতে পারেন এমন বিষয়ের উপরে যার আসল পৃথিবীতে কোনো ব্যবহার নেই। আমি কেবল এমন কোনো কাজ করতে চাইছিলাম যেটা সত্যিই এই পৃথিবীর উপকারে আসবে। আমার লক্ষ্য এটাই ছিল কিভাবে আমি মানুষের উপযোগী কিছু তৈরি করতে পারবো। তাহলে আপনার কি এখন এটা মনে হয় যে মানুষগুলো এই পৃথিবীর জন্য ভালো কিছু করতে চায় তাদের পিএইচডি করা উচিত নয়? তাহলে বলি, এটা কিছু মানুষের জন্য হ্যাঁ, আবার বেশিরভাগ মানুষের জন্য না। আর কোনো একটি মানুষ কিভাবে জানতে পারবে যে তাকে কি করতে হবে যাতে সে নিজের পোটেনশিয়ালকে ভালোভাবে ব্যবহার করতে পারে? আপনি যে জিনিস তৈরি করছেন সেটা বর্তমানে থাকা টেকনোলজি থেকে কতটা ভালো আর কত মানুষ এর ফলে উপকার পাবে, এটাই কেবল চিন্তা করতে হবে। যদি কোনো একটি জিনিস অল্প কিছু মানুষের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে অথবা অনেক মানুষের জীবনে অল্প কিছু পরিবর্তন নিয়ে আসে, এই দুটো কাজই হলো অনেক ভালো। আসলে আপনাকে কেবল এটা দেখতে হবে আপনি যেটা করছেন তার প্রভাবটা কতটা বড় হতে পারে, আর এরপরে আপনাকে চিন্তা করতে হবে এই কাজটা কি সফল হতে পারে। স্পেসএক্স এর উদাহরণ থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, যখন আপনি আপনার ওই কোম্পানিটা শুরু করতে যাচ্ছিলেন তখন মানুষ তো আপনাকে পাগল বলেছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি নিজে এটা স্বীকার করি। ওই সিদ্ধান্তটা সত্যিই অনেক পাগলের মতোই ছিল। যদি আমার উদ্দেশ্য কেবলমাত্র টাকা রোজগার করার হতো তাহলে স্পেসএক্সের মতো কিছু করাটা বোকামি হতো, কিন্তু আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমার পরিষ্কার এটা মনে হয়েছিল, যদি কেউ বড় কোনো পরিবর্তন না করে তাহলে মানুষ সারা জীবন এই পৃথিবীতেই আটকে থাকবে। অন্যদিকে বড় বড় স্পেস সেন্টারগুলো তারা তাদের পুরনো টেকনোলজিগুলোকেই ব্যবহার করছিল আর মাঝে মাঝে তার মধ্যে কিছু পরিবর্তন করত। মানুষ মনে করে যে টেকনোলজি প্রতি বছর আগের তুলনায় ভালো হয়ে যায়, কিন্তু এমনটা হয় না। টেকনোলজি তখনই বেটার হবে যখন তার পিছনে কিছু স্মার্ট মানুষ দিনরাত পরিশ্রম করবে।
যদি মানুষ পরিশ্রম করা বন্ধ করে দেয় তাহলে টেকনোলজি পিছনে পড়ে যাবে। আর ইতিহাসে এমনটা অনেকবার হয়েছে, যেমন মিশরের মানুষ অনেক বড় বড় পিরামিড তৈরি করেছে, কিন্তু তারপরে তারা ভুলে গেছে সেটা কিভাবে তৈরি করতে হবে। এমনকি তারা তাদের প্রাচীন ভাষা পড়তে ভুলে গেছে। যদি রোমকে দেখা যায়, সেখানকার রাস্তা, জলের নালী এবং বাথরুমের মতো সুবিধা আগেই ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ এই সব কিছু বানানো ভুলে গেছে। আর ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে। আর এই কারণেই সবসময় মনে রাখতে হবে, কোনো কিছু খারাপ অটোমেটিক হয়ে যায়, কিন্তু কোনো কিছু ভালো করার জন্য পরিশ্রম করতে হবে। একটি জিনিস যা আপনার সম্পর্কে আমার অনেক বেশি পছন্দ, সেটা হলো আপনি একদমই ভয় পান না। আপনি সেই সব কিছু করার জন্যও তৈরি থাকেন যেগুলো অন্য মানুষ পাগলামো বলে। আমি অনেক পাগল মানুষকে চিনি, কিন্তু তারপরেও আপনাকে সবার থেকে আলাদা মনে হয়। আপনি এই ক্ষমতা কোথায় থেকে পান? যখন সব মানুষ বলে এটা তো পাগলামো, তখন আপনি কিভাবে সিদ্ধান্ত নেন? সবার আগে আমি এটা বলবো, আমিও ভয় পাই। এমনটা নয় যে আমার ভয় পাই না, বরং ভয়কে আমি অনেক গভীরভাবে অনুভব করি। কিন্তু কখনো কখনো কোনো একটি জিনিস এত বেশি প্রয়োজন হয়ে যায়, আর আপনি তার উপরে এত বেশি ভরসা করেন যে ভয় থাকার পরেও আপনি সেই কাজটা করে নেন। মানুষের এমনটা চিন্তা করা উচিত নয় যে আমার ভয় পাচ্ছে, আর এই কারণেই আমি এই কাজটা করব না। ভয় অনুভব করাটা খুবই সাধারণ ব্যাপার। যদি আপনার ভয় না লাগে তাহলে আপনার কোনো মানসিক সমস্যা আছে, তাই ভয় লাগবে। কিন্তু যদি কোনো একটি জিনিস প্রয়োজনীয় হয়, তাহলে সেটা ভয় লাগার পরেও করতে হবে। আর একটি জিনিস যেটা সাহায্য করতে পারে, সেটা হলো নিজের ভাগ্যের উপরে ভরসা করা। যেমন যখন আমি স্পেসএক্স শুরু করি, তখন আমার মনে হয় এখানে সফলতার সম্ভাবনাটা 10%-এরও কম। আর আমি এটা মেনে নিয়েছিলাম যে হয়তো আমি সব কিছু হারিয়ে ফেলবো। কিন্তু আমার বিশ্বাস ছিল, যদি আমি হেরেও যাই, তাহলেও কোনো না কোনো কোম্পানি সেটাকে আগে নিয়ে যাবে, অন্তত কিছু তো ভালো হবে। টেসলার জন্য আমি ঠিক এটাই চিন্তা করেছিলাম। নতুন একটি কার কোম্পানি শুরু করা অনেক বেশি কঠিন, আর সেখানে সফলতার সম্ভাবনা অনেক কম। আজকের সময়ে মঙ্গল গ্রহে কলোনি তৈরি করা, এই সম্পর্কে আপনি কি চিন্তা করেন? যদিও এটা অনেক অদ্ভুত একটি কথা, কিন্তু তারপরেও আমার এখন মনে হয় যে মঙ্গল গ্রহে বসবাস করার সুযোগ আছে। আর আমি বিশ্বাস করি একটি স্বতন্ত্র এবং দীর্ঘস্থায়ী মঙ্গল কলোনি বানানো সম্ভব। আগে আমার মনে হতো না যে এটা হতে পারে, কিন্তু এখন আমার মনে হয় এটা আমরা 10 বছরের মধ্যেই করে ফেলতে পারবো, অথবা তার থেকেও কম সময়ে। আর এর জন্য প্রয়োজন স্পেসএক্সকে বেঁচে থাকতে হবে, আর আমাকেও। আর যদি আমি নাও থাকি, তাহলে এমন কোনো মানুষ যেন থাকে যে এই মিশনটাকে পূর্ণ করবে। আর এর জন্য আমাদের প্রথম মিশন হবে রোবট। এখন কথা বলুন এআই সম্পর্কে। আপনি এআই সম্পর্কে অনেক খোলাখুলি কথা বলেছেন, আর আপনি কী রকমের পজিটিভ ফিউচার এআই সম্পর্কে দেখেন, আর আমরা ওই ফিউচার পর্যন্ত কিভাবে পৌঁছাতে পারবো। সবার আগে আমি এটা পরিষ্কার করে দিতে চাই, আমি যা বলছি সেটা কোনো পরামর্শ নয়। এটা হলো কেবলমাত্র একটি সম্ভাবনা অথবা আমার অনুমান। আমি এমনটা বলছি না যে এমনটা হতেই হবে, কিন্তু আমার মনে হয় অনেক বিকল্পের মধ্যে এটা হলো সবথেকে ভালো অপশন। হয়তো কেউ এর থেকে ভালো কোনো রাস্তা খুঁজে বার করবে, কিন্তু বর্তমান সময় অনুযায়ী এটাই হলো সবথেকে ভালো বিকল্প। এআই হলো এমন একটি টেকনোলজি যেটা আমি চাই যেন এটা কেবল কিছু মানুষের হাতে না থাকে। আর যদি এমনটা হয়, তাহলে এআই অনেক ভয়ানক হতে পারে। যদি কোনো খারাপ মানুষ এই এআই এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে সে এটাকে ভুলভাবে ব্যবহার করতে পারে, আর কোনো দেশের ইন্টেলিজেন্স চুরি করে নিতে পারে। আর এর ফলে অনেক অস্থির পরিবেশ তৈরি হতে পারে। আমার মনে হয় না যে বিপদ হলো এটা যে এআই নিজের একটি ইচ্ছে অথবা চিন্তা তৈরি করে নেবে, বরং আমার মনে হয় বিপদ হলো এটা যে কোনো একটি মানুষ এআইকে খারাপভাবে ব্যবহার করতে পারে, অথবা অন্য কেউ এই টেকনোলজিটা চুরি করে নিয়ে সেটা দিয়ে খারাপ কাজ করতে পারে। আর এই কারণেই আমাদের এআই টেকনোলজিকে সবার জন্য উপলব্ধ তৈরি করতে হবে, যাতে এটা অল্প কিছু মানুষের নিয়ন্ত্রণে না থাকে। আর এই কারণেই আমরা সবাই মিলে ওপেন এআই শুরু করেছি, যাতে এআই কেবল কিছু ধনী মানুষ অথবা কিছু কোম্পানির মধ্যে সীমিত না থাকে। আর এর সঙ্গে আমাদের আরেকটি জিনিস করতে হবে, আমাদের মানুষের ব্রেন এবং মেশিনের সঙ্গে একটি ভালো কানেকশন তৈরি করতে হবে। কারণ মানুষ খুব ধীরে ধীরে চিন্তা করে এবং কাজ করে। আমাদের ব্রেনে আগে থেকেই কর্টেক্স এবং লিম্বিক সিস্টেম আছে। লিম্বিক সিস্টেম হলো আমাদের পুরনো ব্রেন, যা আমাদের অভ্যেস, ভাবনা, ভয় এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে। আর কর্টেক্স হলো চিন্তা করার অংশ। এই দুজনে একসঙ্গে মিলেই কাজ করে। আমি আজ পর্যন্ত কাউকে এটা বলতে শুনিনি যে যদি আমি আমার কর্টেক্স অথবা লিম্বিক সিস্টেমকে সরাতে পারতাম। তাই আমরা যদি এআইকে ব্রেনের সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে আমরা একটি সুপার হিউম্যান হতে পারি। আর আমি চাই যদি এই টেকনোলজিটা সবার জন্য উপলব্ধি হয়, তাহলে এআইকে কন্ট্রোল করার সমস্যার সমাধান হয়ে যাবে। আর তখন কোনো একটি মানুষ এআইয়ের মালিক হতে পারবে না, বরং তখন আমরা প্রত্যেকেই এআই হতে পারবো। আর আমার মতে এটাই হলো সবথেকে ভালো ভবিষ্যৎ। আপনি আপনার বেশিরভাগ সময় কোথায় কাটাতে পছন্দ করেন? আমি আমার বেশিরভাগ সময় স্পেসএক্স এবং টেসলার উপরে দিয়ে থাকি, আর সপ্তাহে অল্প একটু সময় ওপেন এআই দিয়ে থাকি।
ওপেন এআই কোম্পানিতে যদি আপনি প্রতি সপ্তাহে একটা দিন দেন, তাহলে বাকি সময়টা আপনি কিভাবে ভাগ করেন? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। অনেক মানুষ চিন্তা করে আমি বেশিরভাগ সময় মিডিয়া অথবা বিজনেসের সঙ্গে যুক্ত জিনিসের সঙ্গেই কাটাই, কিন্তু আসলে আমার 80% সময় ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনিংয়ের উপরেই চলে যায়। অর্থাৎ আমি নতুন প্রোডাক্ট ডিজাইনিং এবং ডেভেলপ করি। আমার মনে আছে কয়েক বছর আগে আপনি আমাকে স্পেসএক্স ঘুরিয়েছিলেন, আর সবথেকে ইমপ্রেসিভ কথা হলো আপনি রকেটের প্রতিটা ছোট বড় টেকনিক্যাল ডিটেলস জানতেন। বেশিরভাগ মানুষ মনে করে আমি হলাম কেবল একটি বিজনেস পার্সন, যে কথাটা হয়তো ঠিক, কারণ বিজনেস হলো প্রয়োজন, কিন্তু আমার আসল ফোকাস হলো ইঞ্জিনিয়ারিং। স্পেসএক্সের সিইও উনি লিগেল, ফাইন্যান্স, সেলস অ্যান্ড বিজনেস এই সব কিছু দেখাশোনা করেন, আর আমার প্রায় বেশিরভাগ সময়টাই ইঞ্জিনিয়ারিং টিমের সঙ্গেই কাটে। ফলকান 9 এবং ড্রাগন স্পেসশিপস বেটার তৈরি করা এবং মার্স কলোনির আর্কিটেক্ট ডিজাইন করা, এটাই হলো আমার কাজ। টেসলাতে আমি মডেল 3-র উপরে কাজ করছি। প্রতি সপ্তাহে আমি ডিজাইনের স্টুডিওতে কিছুটা সময় কাটাই, যেখানে আমরা গাড়ির লুক এবং ফিলের ওপরে কাজ করি। বাকি সময় আমরা গাড়ির ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কাজ করি। এই বছরে আমি অনেক বড় একটি শিক্ষা পেয়েছি, আর সেটা হলো একটি পারফেক্ট কার ফ্যাক্টরি তৈরি করাটা অনেক বেশি কঠিন। কারণ একটি পারফেক্ট কার তৈরি করা যতটা কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন হলো একটি পারফেক্ট কার তৈরি করার ফ্যাক্টরি তৈরি করা। রোবটের কাজ করা দেখতে অনেক ভালো লাগে, যেন একটার পর একটা গাড়ি রোবট তৈরি করছে। আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখন আপনি যে লাইনটা দেখতে পাচ্ছেন তার মধ্যে অটোমেশন অনেক কম আছে। মেগা ফ্যাক্টরি এবং মডেল 3-তে অটোমেশন অনেক বেশি থাকবে। এখন প্রোডাকশন অনেক বেশি স্লো, আর আমি বিশ্বাস করি আমরা এই স্পিডটাকে 20 গুণ বাড়িয়ে তুলতে পারবো।